সংস্কারেরও তো একটা তারিখ দরকার। রোড ম্যাপ নিয়ে যখন কারো আপত্তি নাই, তাহলে ডক্টর ইউনূস এবং তার পরিষদের আপত্তি থাকা মানে হচ্ছে তারাই এই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তালবাহানা করছে। রাজনৈতিক দলগুলো বুঝেছে যে উনি এখানে ইলেকশনকে পিছাতে চান, এবং তার প্রধান স্টেক হোল্ডার যে বিএনপি, তারাও বুঝেছে যে উনি এই বিচারের নাম করে তালবাহানা করতেছেন। অন্ধের কাছে আপনি আয়না বিক্রি করতে আসছেন কেন? আপনার তো এখানেই তো আপনি গিলটি। উনি কাজ করতে পারছেন না, কিন্তু কি কি কাজ করে ফেলেছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন, এটা 2 মাসের মধ্যে হয়ে গেছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট বা মানব সম্পদ রপ্তানির লাইসেন্স, মানে ম্যান পাওয়ার বিদেশে পাঠানোর লাইসেন্স পেয়েছেন উনি। এটা কিন্তু করতে কিন্তু টাইম লাগতেছে না ওনার। উনি কি মনে করেছেন উনি যেগুলো করে দিয়ে গেছেন এগুলো হালাল হয়ে যাবে, এগুলো থাকবে, পরবর্তীতে সরকার যারা আসে তারা প্রশ্ন তুলবে না? ওনার পারপাস শেষ হয় নাই, ওনার আরো বাণিজ্য বের হবে। তিনি সংস্কার, বিচার এই বিষয়গুলো করে তারপর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আগামী জুনের মধ্যে, এবং একাধিক উপদেষ্টাও সেটিই বলছেন। তো এখন সংস্কারেরও তো একটা তারিখ দরকার। আপনি নির্বাচনের তারিখ দিয়ে দিলেন, আবার একটা ক্লজ দিয়ে দিচ্ছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তো প্রফেসর ডক্টর ইউনূস সংস্কারের তারিখটা দিচ্ছেন না কেন? মানে কতদিনের মধ্যে এই প্রায়োরিটি বেসে সংস্কারগুলি তিনি সম্পাদন করবেন, যে ঠিক আছে আমি আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কারের সমস্ত সমাধান করে ফেলবো, এরপর আমি আগামী জুনের মধ্যে নির্বাচন করব। উনি জুন বলছেন নির্বাচন, কিন্তু সংস্কারের কোনো তারিখ দিচ্ছেন না। এটি কি নির্বাচন বিলম্বিত করার মানে প্রচেষ্টা কিনা? এটা তো কোনো সন্দেহ নাই যে এটা এক ধরনের তাল বাহানা করা ইলেকশন নিয়ে। কারণ সংস্কার একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি। আপনি কত বছরের সংস্কার করবেন, 1000 বছর না 3 মাসের, আপনার সেটা তো ঠিক করতে হবে। আজকে জামাত ইসলামের সেই আমির উনিও বলেছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই এবং সংস্কারেরও একটা রোডম্যাপ চাই। সংস্কার করলে হবে না, সংস্কারেরও রোডম্যাপ উনি বলে দিচ্ছেন। সংস্কারেরও রোডম্যাপ দিতে হবে, নির্বাচনেরও রোডম্যাপ দিতে হবে। বিএনপিও তাই বলেছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশনের কথা বলেছে। 3 জন উপদেষ্টা তারা দাবি করেছিল যে পদত্যাগ করতে হবে, সেটা তারা আবার লিখিতভাবে জানিয়েছে। এবং বিএনপি বলেছে যে ইলেকশনের ব্যাপারে তারা আগের যে অবস্থান সেটা তারা ধরে রেখেছে। এবং জামাতও এখানে খুব যে না করেছে তা না, জামাত নির্দিষ্ট করে তারিখ বলে নাই, বাট তারাও চায় যে ফেব্রুয়ারির মধ্যে যাতে ইলেকশন হয়ে যায়। এবং আমি এর আগে যতটুকু দেখেছি এনসিপি কথাবার্তায় তারাও একটা নির্বাচনের তারিখ চায়, এবং সেটা তারা যে স্পেসিফিক বলছে না, বাট তারাও রোডম্যাপ নিয়ে তাদেরও কোনো আপত্তি নাই রোডম্যাপ থাকলে। সো রোডম্যাপ নিয়ে যখন কারো আপত্তি নাই, তাহলে ডক্টর ইউনূস এবং তার পরিষদের আপত্তি থাকা মানে হচ্ছে তারাই এই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তালবাহানা করছে। কারণ এই নির্বাচনকে এবং 3টা কথা বলছে যে আমরা নির্বাচন, সংস্কার এবং বিচার। তো সংস্কার এবং বিচার করতে আপনাদেরকে নিষেধ তো কেউ করে না এই পর্যন্ত। তো সংস্কার করেন, আপনি বিচার করেন। এখন শেখ হাসিনার বিরুদ্ধে আপনি 300-র অধিক মামলা দিয়েছেন। তো বিচার যদি বলেন যে আমি একটা বিচার 2 বছর লাগবে, তাহলে কত বছর লাগতে পারে? আপনার যদি খায়েশ থাকে যে ওইটা করার, তাহলে তো টাইম কিল করার কথা। আর আপনি যদি মনে করেন যে না বিচারে কি দরকার, ডাইকা এনে শুধু সিল মেরে দেবো, ফাঁসি ফাঁসি ফাঁসি, তাহলে তো এটা খুব তাড়াতাড়ি করা যায়। মোট কথা হচ্ছে যে এই কথাগুলো একটু এক আদালত থেকে রায় আনতে আপনার যদি 2 বছর হয়, এরপরে তো উচ্চ আদালতের পর আপনি সুপ্রিম কোর্টে যাবেন, তারপরে আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য যাবেন। তো এটা কি আগামী জুনের মধ্যে সম্ভব নাকি, যদি একটা মামলা পরিচালনা করেন? ওনাদের ইচ্ছা তো মনে হয় সম্ভব যে ওনারা থেকে এগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে ইলেকশন দেবেন, এবং সেরকমই বোধহয় ওনাদের কথাবার্তা বা ওনাদের সমর্থন। তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কৌশল বুঝতে পেরেই সঠিক সময়ে একটি বার্তা দিয়েছেন যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ডিসেম্বরের মধ্যে? কারণ নতুন রাজনৈতিক দল আছে অনেক এবং তরুণ নেতৃত্ব আছে অনেক, তো তাদেরও তো একটা নির্বাচনের তার নিজের এলাকায় যেতে হবে না। আমি এখানে সেনাপ্রধানের এইটা বুঝতে পেরে সেদিকে যাব কেন? সেনাপ্রধানের বুঝার কি এখানে বুঝবে রাজনৈতিক দলগুলো বুঝেছে যে উনি এখানে ইলেকশনকে পিছাতে চান, এবং তার প্রধান স্টেক হোল্ডার যে বিএনপি, তারাও বুঝেছে যে উনি এই বিচারের নাম করে তালবাহানা করতেছেন। এবং বিএনপি বলে দিয়েছে আজকে বিচার তো আমরাই সবার আগে চাই, আমাদেরকে নির্যাতন করেছে বেশি। সো আপনি বিচারের প্রক্রিয়া শুরু করেন, বিচারের প্রক্রিয়া শুরু করেছেন, সেটা আমরা সম্পন্ন করব। বিচার এর মধ্যে যদি হয় যে কটা হবে, না হলে বাকিগুলো আমরা সম্পন্ন করব, আমরা কমিটেড। এবং সংস্কারের বিষয়েও একই বিষয়। তো সংস্কার এবং নির্বাচনের আপনার
বিচারের দোহাই দিয়ে উনি যদি বলতে চান একটা ডেট ডিক্লেয়ার করতে, যদি উনি তার বাহানা করেন, তাহলে তো পাবলিক বুঝে যাবে উনার আসল উদ্দেশ্য কি। উনি বলেন যে আজকে বলেছেন যে ওনারা কাজ করতে পারছেন না, কাজ করতে ওনাদেরকে কে বাধা দিয়েছে সেটা ওনারা ক্লিয়ার করেন না কেন, এবং ওনাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে দুনিয়ার হাজার হাজার লোকের এই অভিযোগ শোনার জন্য, দুনিয়ার হাজার হাজার লোককে রাস্তায় নামানোর জন্য? আপনারা কেন রাস্তায় নামাতে দিয়েছেন? আপনি কেন বলেন না নির্বাচিত সরকার এসে তোমাদের দাবি দাওয়া পূরণ করবে? আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন কেন? আপনি যমুনায় যেতে দেন কেন? আপনারাই তো দিচ্ছেন। তার মানে আপনি এই সমস্ত এনার্কি আপনি সৃষ্টি করেছেন, আপনি চাচ্ছেন এগুলা, আপনি এগুলা দেখাতে চান জনগণ কি বিশৃঙ্খল অবস্থায় একটা রাষ্ট্র আছে, আমরা সবাই দাবি পূরণ করছি, কি করে আমরা কি করব, সবাই দেখুক যে উনি দেবতা হিসেবে এসেছেন, অবতার হিসাবে উনি সবার দাবি দাওয়া পূরণ করবেন। তো দাবি দাওয়া পূরণ করতে তো আরো টাইম লাগবে। তো এই ক্ষেত্রে ওনাকে আরো 5 বছরের ম্যান্ডেট দিয়ে দেওয়া হলে ভালো, কেউ কেউ তাই না? প্রফেসর ডক্টর ইউনূস অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। ভালো কথা, অন্ধের দেশে আয়না কে বিক্রি করতে আসে? আপনি তো জানেন এরা অন্ধ, অন্ধের কাছে আপনি আয়না বিক্রি করতে আসছেন কেন? আপনার তো এখানে তো আপনি গিলটি, আপনি অন্ধের কাছে আয়না বিক্রি করবেন কেন আপনি জেনে শুনে? তার মানে আপনি তো বণিক হিসাবে ভালো না, আপনার অসৎ উদ্দেশ্য আছে। যে জিনিস আমার লাগবে না সেই জিনিস আপনি দিতে আসছেন কেন, বিক্রি করতে আসছেন কেন? আপনাকে কে বলছে বিক্রি করতে আসতে? উনি বলছেন কাজ করতে পারছেন না। আপনি যদি লিস্টে তাকান, এই যে নিউ এজ পত্রিকার একটা লিস্ট দেখেন আপনি, উনি কাজ করতে পারছেন না, কিন্তু কি কি কাজ করে ফেলেছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন, এটা 2 মাসের মধ্যে হয়ে গেছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট বা মানব সম্পদ রপ্তানি লাইসেন্স, মানে ম্যান পাওয়ার বিদেশে পাঠানোর লাইসেন্স পেয়েছেন উনি। এটা 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 কিন্তু করতে কিন্তু টাইম লাগতেছে না ওনার। গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট, এটা উনি করে ফেলতেছেন। এবং গ্রামীণ ব্যাংকে 5 বছরের কর অব্যাহতি দিয়েছেন, 5 বছর পর্যন্ত গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না। তারপরে গ্রামীণ ব্যাংকে সরকারের যে অংশীদারিত্ব ছিল সেটা 25 থেকে 10-এ নামিয়ে দিয়েছেন। এবং ট্রায়ালের আগেই বিভিন্ন মামলাগুলা, নিজের বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে এগুলো মিটমাট করে ফেলেছেন। 666 কোটি টাকার কর মওকুফ করে দিয়েছেন। 2-1 টাকা না, 666 ডিজিট, এটা কর মওকুফ করে দিয়েছেন। উনি কি মনে করেছেন উনি যেগুলো করে দিয়ে গেছেন এগুলো হালাল হয়ে যাবে, এগুলো থাকবে, পরবর্তীতে সরকার যারা আসে তারা প্রশ্ন তুলবে না? আপনি একটা পয়েন্ট মিস করেছেন, স্টারলিংকের সাথে একটা চুক্তি করেছেন, ওইটাও হ্যাঁ, ওইটাও গ্রামীণকে দিয়েছেন। স্টারলিংক আমার এখানে কেন এত জরুরি হয়ে গেল? স্টারলিংকে আপনি কোথায় স্থাপন করছেন? বান্দরবনে, যেখানে নন স্টেট অ্যাক্টর গুলো সক্রিয়। আপনার কেন খায়ের দরকার হয়ে গেল যে স্টারলিংকে ওইখানে দিতে? স্টারলিংক তার মানে আপনি মনে করেন যে প্রফেসর ডক্টর ইউনূস যেগুলো চেয়েছিলেন এগুলো পেয়ে গেছেন, এই জন্য উনি পদত্যাগ করতে চান। আর যেহেতু উনি করিডোর নিয়ে একটা ওনার ইচ্ছা ছিল, এখন করিডোর বাস্তবায়ন হচ্ছে না, তো ঠিক আছে, যেহেতু আমি করিডোর বাস্তবায়ন করতে পারবো না, আর যেগুলো আমার পাওয়া দরকার, আমার বিশ্ববিদ্যালয় হয়ে গেল, ম্যান পাওয়ারের বিজনেস হয়ে গেল, 666 কোটি টাকা পাওয়া হয়ে গেল, মানে কর রেয়াত হয়ে গেল, ওনার নামে মামলাগুলো মওকুফ হয়ে গেল, ওনার কর্মচারীদের নামে যে মামলা ছিল এগুলোও মওকুফ হয়ে গেল, বাণিজ্য হয়ে গেল, তাহলে আমার তো সব কাজ পারপাস শেষ। নির্বাচন না, এটা আপনি অনেক বোকা আছেন, আপনি অনেক বোকা আছেন। ওনার পারপাস শেষ হয় নাই, ওনার আরো বাণিজ্য বের হবে, আপনি থাকেন না, লেগে থাকেন। এটা মাত্র 8 মাসে বের হয়েছে এতগুলো, ওনার বাণিজ্য শেষ হবে না। কারণ ওনার রাষ্ট্রের এই পর্যায়ে গিয়ে একজন ব্যক্তির লোভ যদি এই মাত্রায় যায়, তাহলে বাকি লোক কোথায় যাবে আল্লাহ জানে। ওনার লোভ শেষ হয় না, উনি আরো পাবেন। ইন্টারেস্ট কিনা জনাব আনিস আলমগীর একটি দেশের রাষ্ট্রের শীর্ষস্থানে থেকে, প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে তিনি নিজের নামে বা তিনি যেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানের নামে এভিয়েশন, সেই প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়, সেই প্রতিষ্ঠানের নামে গ্রামীণ ওয়ালেট, তো এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? 100%। কারণ উনি শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা করেছেন, এই জাতীয় মামলা আছে, তো উনার বিরুদ্ধে এই ধরনের মামলা হবে এগুলা, যদি আদালত ঠিক থাকে আর কি। আদালত তো আজকালের যে আদালত বানিয়েছেন উনি, সেই আদালত নিয়ে তো মানুষ কোশ্চেন তুলছে। আদালত কাদেরকে দিয়ে আদালত হচ্ছে? উচ্চ আদালতের রায় কোথায় যাচ্ছে? কিভাবে আসামিদেরকে ট্রিট করছে? আসামিরা আদালতে যেতে পারছে না, উনি আসামিদের নিরাপত্তা দিতে পারেন না, কিন্তু সাক্ষীদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে ব্যান করে দেন, কারণ আওয়ামী লীগের লোকজন সাক্ষী দিতে দেবে না। তো এই ধরনের ফার্সিক্যাল মামলা এবং ফার্সিক্যাল রায় এগুলো টিকবে না। তো আমি তো মনে করি যে উনি যে সমস্ত মামলা করছেন অহেতুক কিছু আইন কর্মকর্তাকে কষ্ট দিচ্ছেন।
ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনি যেভাবে যে মামলাগুলো আওয়ামী লীগ আমলে যেগুলো হয়েছিল এগুলো যে কলমের খোঁচায় সব ব্রাশে চলে গেছে, উনার আমলের এই মামলাগুলো ওইভাবে চলে যাবে। কারণ আদালত যদি তার সঠিক পথে না চলে, আদালত যদি অন্যায় পথে কাউকে সাজা দিতে যায়, সেটা কোনো না কোনো দিন তো সেই রায় থাকবে না, তাই না? এটা চলে যাবে। আমার মনে হচ্ছে এখন অহেতুক কিছু পরিশ্রম করছে এই কর্মকর্তাগুলো। আরেকটি প্রশ্ন, বিএনপির যে 4টি প্রস্তাবনা আজকে যমুনায় বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 জন শীর্ষ নেতা বিএনপি সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি জাতীয় নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি পদত্যাগ দাবি করেছেন উপদেষ্টাদের, যারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এনসিপির সাথে সংশ্লিষ্ট 2 জন উপদেষ্টা, আবার ইশরাক যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়রের নির্বাচনের জন্য যিনি ইয়ে করেছিলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনও বলছেন যে 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তো আপনিও কি মনে করেন কিনা যে এনসিপির সাথে তাদের সম্পৃক্ততা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দান করে তারা ছিলেন, তো এখন তারা সরকারে আছেন, তাদের অধীনে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে? দেখেন, আমাদের এখানে কেউ তো সহি না। আমি মনে করি যে তারাও যদি, আজকে নাহিদ বলেছেন খুব ভালো কথা, যে তারা আমাদের দলের নেই, আমাদের দলের সাথে তাদের সম্পৃক্ততা ছিল যেহেতু তারা ছাত্র প্রতিনিধি ছিলেন, কিন্তু তারা যখন একটা দায়িত্ব পালন করছেন সেখানে তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন বলে আশা করি। আমিও মনে করি যে তারা উপলব্ধি করা দরকার, তারা কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি না, তারা কিন্তু একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কাজ করছে না, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলে আমরা তত্ত্বাবধায়ক বলি, যেটাই তাদের অধীনে কাজ করছে। তো তাদের যে দুর্বলতাগুলো আছে, তাদের যে পক্ষপাতিত্ব গুলো আছে, তারা যদি সত্যিকার অর্থে এখানে থাকতে চায়, সেই সব পক্ষপাতিত্ব হীনভাবে তাদের কাজ করা উচিত। এখন দেখেন সামনে কি পরিস্থিতি দাঁড়ায়, কিন্তু বিএনপি যেভাবে অ্যাডামেন্ট, আমার তো মনে হয় না তারা এখানে থাকতে পারবে। কারণ যে 2টা পোস্ট তারা ধারণ করছে, এই 2টাতে দুর্নীতি এবং ম্যানিপুলেশনের বড় জায়গা রয়ে গেছে। একটা মিডিয়া ম্যানিপুলেশনের একটা বিরাট জায়গা তাদের দলকে তারা ক্ষমতা আনার ক্ষেত্রে, তাদের দল বলতে তারা যেই দলকে আশীর্বাদ দিচ্ছে। আরেকটা হচ্ছে এলজিইডি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটা তো টাকা টাকা, চোরের আড্ডা। সেখানে টাকা দিয়ে আপনার ভোট কিনবে, টাকা দিয়ে মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে, রাস্তা বানিয়ে ভোট কেনার জন্য খুবই উত্তম একটা জায়গা, আর টাকা কামানোরও জায়গা। তারা টাকাও কামাচ্ছে এখান থেকে, অনেক তো অভিযোগ তো এর মধ্যে এসেছে। ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, অভিযোগ তো আনছে, এটা পত্রিকাতেও এসেছে যে উনি এভাবে টাকা ইনকাম করছেন। তো সেদিক থেকে আমি মনে করি যে আসলে তাদের তো এই ভোট, এই পরিষদে থেকে যাওয়া খুব কঠিন। আমি তাদেরকে কেন বলবো, আমি তো অন্যদেরকেও বলবো। এখানে তো একটা যে নিরপেক্ষ ভোট অনুষ্ঠান করতে পারবে, আজকে 19 জনের মতো আছে মনে হয়, তারা কয়জন আছে নিরপেক্ষ লোক? এখানে তো নিরপেক্ষ লোক খোঁজা কঠিন। এখানে এফিসিয়েন্সি যেমন নাই, তেমন তাদের নিরপেক্ষতাও নাই। আর আপনি পদত্যাগ করছেন কেন? উনি তো পদত্যাগ করবেন বলেন নাই। আজকেও আমি ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়ে পড়েছিলাম সাংবাদিকদের সাথে, উনি বলছেন যে না, আমাদের কারো পদত্যাগের কোনো ইয়ে নাই, প্রশ্ন আসছে না, আমাদেরকে পদত্যাগ করতেও বলা হয় নাই, এবং এটা রাজনৈতিক রেটরিক কথাবার্তা এইভাবে এসছে, এটা সিরিয়াসলি কিছু না। অবশ্য উনি যখন বলছেন তখন বিএনপি লিখিত দাবি দেয় নাই, এখন লিখিত দাবি দিয়েছে, তার মানে তো সিরিয়াস আছে। কিন্তু তারা 3 জন তো, আর তাদের 3 জনকে তো ইয়ে করেছে যে তারা বিএনপি ঘেঁষা, যে 3 জনের অভিযোগ করেছে তারা সেটাতে নেই। এখন ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কিনা, সেক্ষেত্রে উনি ক্লিয়ার করে বলেছেন যে না, উনি তো পদত্যাগ করার কথা না, পদত্যাগ করবেন না। আসলে পদত্যাগ হচ্ছে যে আপনি যেটা বলছিলেন শুরু থেকে, সেনাবাহিনীর বক্তৃতা, এটাকে একটা থ্রেট মনে করা, যখন মানুষের জনমত এই রাজনৈতিক এই আপনার নির্বাচনের দিকে চলে যাচ্ছে, সেটা একটা। তারপরে পাল্টাপাল্টি অভিযোগ, এই মাঝখান দিয়ে তারা একটা নাটক তৈরি করেছে। নাটক হচ্ছে সিম্পেথি ক্যারি করার জন্য। তো সিম্পেথি আমি মনে হয় কিছুটা পেয়েছে। শাহবাগে এখন যে বিরানি পার্টি কিছু মিছিল করছে তো ওনার জন্য, এবং আপনাকে থাকতে হবে 5 বছর পর্যন্ত, এবং আপনি কিভাবে থাকবেন? আপনি থাকবেন জাতীয় সরকার গঠন করে থাকবেন, আপনি রাষ্ট্রপতি থাকবেন। তো এই ধরনের আলাপ আসছে, কিন্তু উনি যে পদত্যাগ করতে চান সেটাও ক্লিয়ার না, এবং উনি যে অন্যরাও যে পদত্যাগ করবে সেটাও ক্লিয়ার না। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, বিএনপি 3 জনের ব্যাপারে অ্যাডামেন্ট, তার মধ্যে অবশ্যই খলিলুর রহমান একজন।